আবার কলকাতায় যাচ্ছি। বিউটিতে যাওয়ার সময় হয়ে গেল, মানে কবে যে এলো কবে যে গেল, মাঝখানে সময়টা কিভাবে পেরোলো কিছু বোঝাই গেল না। যাই হোক, এরকম করেই জীবন কাটে। আজ আমরা অনেক ভোরবেলাতেই বেরিয়েছি বাড়ি থেকে, 5টার সময়। আর বান্ধবান দিয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। ওই রাস্তাটা খারাপ হয়ে গেছিল, আসার দিনই আমরা দেখেছিলাম, খুবই খারাপ হয়ে গেছিল। এই এতদিনে আমি একদিন ব্লগিংও করিনি, মানে এমন একটা ইয়ের মধ্যে চলে গেছে, টাইমটা কেটে গেছে। ভাবলাম আজকে যাওয়ার দিনটা একটুখানি করি। আমরা এখানে ঝাড়গ্রামে ঢুকে গেছি। এই যে ঝিলিমিলি, মেদিনীপুর এইসব দেখা যাচ্ছে না, পাশে পাশে লেখা রয়েছে। এই রাস্তা দিয়ে আমি কোনোদিনই যাইনি। ঝাড়গ্রাম রাজবাড়ি কোনো এক সময় যাওয়ার ইচ্ছে ছিল। রাজবাড়ি গেছি কি আমার মনে নেই ঠিক। স্নেহলতা জুয়েলার্স। আমরা ঝাড়গ্রামে ঢুকে গেছি তো, মানে এই জঙ্গলের কি নাম জানি না, কিন্তু এগুলো তো খুব মানে প্রাকৃতিক সৌন্দর্য, এখানকারও খুব সুন্দর। খড়গপুর 96, এটা ঝাড়গ্রামের জঙ্গল মনে হচ্ছে যেটা আমার। আশেপাশে অনেক লেখা টেখা আছে, কিন্তু আমরা এত স্পিড দিয়ে যাচ্ছি কিছু পড়তে পারছি না। অনেক লম্বা জঙ্গল, মানে অনেকক্ষণ থেকে শুরু হয়েছে, ওটা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। এটা বেশ ঘন জঙ্গল। বাপ্পা কাছে থাকলে এটা হিস্ট্রি জিওগ্রাফি বলে দিত সব, কিন্তু আমরা তো কিছু জানি না। এটা হচ্ছে বেলপাহাড়ি। বিউটি সব জায়গাগুলো কিছু কারণে চিনতে পারছে, কেন কেউ ঝাড়গ্রামে পড়াশোনা করেছে তো ছোটবেলাতে। আমি হালকা ফুলকা নাম শুনেছি, কিন্তু আমার কোনোই আইডিয়া নেই। এই যে বেলপাহাড়ি থানা। আমরা এখন একটু চা খেতে যাব। এখানে আমরা একটু চা খাওয়ার জন্য যাচ্ছি। বনলতাটাকে তো মিস করছি, এটা তো বলতেই হবে। কিভাবে ময়দাটা কিভাবে মেখেছো? লবণ দেওয়া আছে, কিছু দেওয়া নেই। মানে তেলও দেওয়া নেই? তেল এখন দেওয়া হবে। ও আচ্ছা। এটা একটা মানুষই খাবে এই পরোটাটা? পরোটা দিকে লাগাও। এতক্ষণে চা বসালে? হয়ে যাবে। আমরা ইউজুয়ালি আরামবাগ দিয়ে যাই, সেখান থেকে বনলতাটা মাঝখানে পড়ে। এই ভদ্রলোক এখানেই কোথাও থাকেন। ওনাকে জাস্ট জিজ্ঞেস করা হচ্ছিল ঘাটশিলাটা কোথায়। কদিন আগেই ঘাটশিলা যাওয়ার কথা হচ্ছিল, তো এখান থেকে 30 কিলোমিটারের মতো হবে। ও দু একটা রাস্তার কথা বলছে, সেই রাস্তা কিছুই তো বোঝা যাচ্ছে না যে কোন দিক দিয়ে কোথায়। যদি যাওয়া হয় তখন ওই এক্সপ্লোর করে করেই যেতে হবে। ওয়ান টাইম ট্রাভেলের জন্য এই রাস্তাটা ওকে আছে, রাস্তাটা তো এমনি ভালো আছে, কিন্তু এটা অনেক লং রুট আমাদের মানবাজার থেকে কলকাতা যাওয়ার জন্যে। এটা এখন ধান লাগানোর সময়, খুব সুন্দর লাগছিল। সবাই ওখানে ধান লাগাচ্ছিল। একবার মনে হলো দাঁড়িয়ে কিছু ফটো তুলি, কিন্তু সময় পারমিট করবে না, সেই জন্য আর সেই রিস্ক নিলাম না। এটা ঝাড়গ্রামে ঢোকার ফ্লাইওভার। এই রাস্তা দিয়েই ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে।
এটা ঝাড়গ্রাম শহর। ঢুকে গেলাম আমরা, যে কোনো নর্মাল ইন্ডিয়ান টাউনের মতোই দেখতে। এদিকে ইস্কন আছে বেশ মনে হচ্ছে আমার। এই দেখো, হঠাৎই দেখা গেল বিউটির ছোটবেলার স্কুল, ও যেখানে এলিমেন্টারি স্কুল করেছিল। দেখতে তো ভালো লাগে। এটা তোর স্কুল ছিল? এই হচ্ছে এখানকার মন্দির, অসম্ভব সুন্দর। জাস্ট দেখো আমার বোনকে, ও কতটা এক্সাইটেড। হঠাৎ করেই এই স্কুলটা চোখে পড়ে গেল, একদম রাস্তার ধারেই ছিল, আসার সময় লেফট সাইডে পড়ে। এখানে এই হলে আমাদের প্রেয়ার হতো, এটা মন্দির হল ছিল। হ্যাঁ, এখানে সব আমরা লাইন দিয়ে দিয়ে বসতাম এখানটাতে। আর এখানে সব ওই যারা কী বলে ওদেরকে, যারা পুজো করতে বসে তারা এখানে ওই খণ্ডন ভবন, ওইটা আমাদের প্রেয়ার বুক ছিল। সব কটা গান প্রত্যেকদিন সকালবেলা সন্ধ্যাবেলা হতো। কি ভালো সুন্দর জায়গাটা। এতক্ষণ আমি ভাবছিলাম কেন তোকে হোস্টেলে রেখেছিল, এখন মনে হচ্ছিল ভালোই করেছিল। এখানে শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা আর বিবেকানন্দের ছবি ছিল। কেউ বারণ করার নেই, তবুও আমার ছবি তুলতে ইচ্ছে করলো না। এটা আমার বোনের ছোটবেলাকার স্কুল। আজ সারা রাস্তা আমরা এই স্কুলেরই কথা বলতে বলতে আসছিলাম, আর সত্যিকারের এই স্কুলটা দেখতে পেয়ে গেলাম। কি সুন্দর পরিবেশ এখানে, শারদাপীঠ, সেই জন্যই এত ভালো পরিবেশ। বিবেকানন্দকে নিয়ে আবার জঙ্গল শুরু, একদম সোজা শাল গাছের জঙ্গল। কি অসাধারণ দেখতে। খড়গপুর চলে আসছে এরপরে। এটা ওই ট্রেন ধরতে গিয়ে ছাড়া খড়গপুরে কোনোদিনও আসা হয়নি। আজ পার হয়ে যাব। এই সময় থেকেই একটু একটু ধৈর্য কমে আসছিল, কেন কি বুঝতে পারছিলাম রাস্তাটা বেশ লম্বা হতে যাচ্ছে। NH16 যাচ্ছি। এখান থেকে আমাদের বাড়ি পৌঁছাতে লাগবে 118 কিলোমিটার। 3 ঘন্টা দেখাচ্ছে। আমরা কলকাতাতে পৌঁছে গেছি, কিন্তু এখন বাড়ি পৌঁছাতে টাইম লাগবে আরো বেশ কিছুক্ষণ। 1 ঘন্টার মতো লাগবে মনে হয় আরো। এই হচ্ছে বিদ্যাসাগর সেতু, সেকেন্ড হুগলি ব্রিজ। কেন জানি না, কলকাতায় আসলে আমার মন ভালো লাগে না। কলকাতায় আসলে যে বেশ একটু মনটা ভালো লাগছে, এরকমটা কিন্তু আমার কখনোই হয় না। দিল্লি গেলে কিন্তু এখনো ভালো লাগে। চলে এলাম মা ফ্লাইওভারে, যেহেতু আমরা বিবেকানন্দ সেতু ওই দিকটা দিয়ে আসলাম সেই জন্যে। আদারওয়াইজ আমরা মা ফ্লাইওভারের নিচে দিয়ে যাই, এটার ওপরে কখনোই উঠি না। সামনে যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার। এখানকার এটা মোস্ট আইকনিক বিল্ডিং। আমরা প্রায় পৌঁছেই গেলাম। এখান থেকেই চলে যাব আমাদের ফ্ল্যাটে। এখানে বাড়ি পৌঁছে গেছি। তারপরে আমি কিছুটা রান্না করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেগুলোকে একটু ঠিকঠাক করে নিলাম। পেঁয়াজের ফোড়ন, পটল ভাজা, মাছের ঝোল, ফুলকপি আলুর তরকারি আর পনির। এইসব খাবারের আয়োজন করতে বেশি সময় লাগলো না। আমার বোন আর ওর হাজব্যান্ড, ওরা দুজনে খেয়ে একটু বেরিয়ে যাবে।
রিঙ্কুর সাথে দেখা করার আছে ওদের। আমরা পুচকুকে নিয়ে আর ওদের জিনিসপত্রগুলো নিয়ে চলে যাব এয়ারপোর্টে। আমরা এবারে বেরিয়ে যাব ওদের এয়ারপোর্টের জন্য। ওদের 8টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে, তাই তো? 7:30। তো কোথায় কি জ্যাম হবে বলা তো যায় না, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। এত মনটা খারাপ লাগছে, বিউটিদের সঙ্গে এবারে ওখানে গিয়েই দেখা হবে। আমরা যাব ইন্টারন্যাশনাল টার্মিনাল, ডিপারচার। ওকে। পুচকুর মাসুর সাথে উবের করে চলে যাচ্ছে, আমি যাচ্ছি বাপ্পার সাথে। দুটো গাড়ি এই জন্যে, কেন কি ওদের প্রচুর লাগেজ আছে, একটা গাড়িতে হবে না। বাপ্পা এখনই বেরিয়ে যাবে, ও মানবাজার চলে যাবে। সবারই খুব মন খারাপ লাগছে এখন। আসবে এটাই ভালো, চলে যাওয়ার সময় হলে আর ভালো লাগে না। ইন্টারন্যাশনাল ডিপারচারে যেটা 3C, এখানে একটা ভিজিটিং লাউঞ্জ আছে। যাদের কাছে টিকিট থাকে না, যেমন আমাদের কাছে তো টিকিট নেই, তারপরেও আমরা ওখানে বসে থাকতে পারলাম। তো তোমরাও যদি কোনো সময় যাও তাহলে তোমরা সেটা অ্যাভেল করতে পারো। 3C। আরেকটা কথা, যদি এখানে ওয়াশরুমে যেতে হয় তার জন্যও কিন্তু ভেতরে কোনো বন্দোবস্ত নেই। নিচে এসে লিফট দিয়ে, যেটা 5AB জায়গাটা আছে সেখানের ঠিক অপোজিটে রাস্তা ক্রস করে একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমটা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো প্রবলেম নেই, কিন্তু ওটা কিন্তু বাইরের দিকেই আছে। এই গাছের পাশে যেটা দেখতে পাচ্ছ এটাই ওয়াশরুম। তো এইগুলো জানা থাকলে একটু সুবিধা হয়। অবশ্য জিজ্ঞেস করলে ওখানে সিকিউরিটি বলে দেবে। সাবস্ক্রাইব করেছিস কি? ওটাই করতে হবে। তোমার ইউটিউবটা আমি তোমার ইয়েগুলো দেখি, ফেসবুকে একটা ঝলক আছে, ইউটিউবে তুমি দেখতে পারো। ইউটিউব তোকে পাঠিয়ে দেবো লিঙ্কটা, সাবস্ক্রাইব করে নিস আর লোকজনকে করিয়ে দিস একটু। দাঁড়া একটা ফটো তুলে নি, একটা। দেখতে দেখতে সময় হয়ে গেল, ওরা এখন ভেতরে চলে যাবে। 8টার মতো বাজে, 11:30টার সময় ওদের ফ্লাইট আছে। কি যে মনটা খালি লাগে বলে বোঝানো যাবে না। তোমরা সবাই নিশ্চয়ই এটা কোনো না কোনো সময় ফিল করে থাকবে। আমরা ফিরে আসছি। এই বাগুইহাটির এখানে অর্পিতা আমাদের ছেড়ে দিল। এরপর আমরা এখন এখান থেকে উবের নিয়ে বাড়ি যাব। বাড়িতে তো ঢুকতেও ইচ্ছে করবে না এখন, এত খালি লাগবে, এত ফাঁকা লাগবে। এখান থেকে উবের করে নিলাম আমরা, এবারে যাব বাড়ি, চলে যাচ্ছি। অদ্ভুত একটা এমটিনেস লাগছে, এত ব্যস্ত আর এরকম ভাবে কটা দিন কাটলো বুঝতে পারলাম না যে কোথা থেকে কেটে গেল। যাই হোক, বাড়ি যাই। ঘরটা প্রচণ্ড ফাঁকা লাগছে, খালি লাগছে, আর মনটা একটু ভালো লাগছে না। আর 40টা দিন আমরা একসাথে ছিলাম। মাঝখানে কয়েকদিনের জন্য যে ও চান্দ্রা গেছিল আমার বোন, বাস বাকি 40টা দিন একসাথে ছিলাম। আজ ওরা এখন এয়ারপোর্টে, আমি বাড়ি ফিরে এসেছি। ভীষণ ভীষণ খালি লাগছে আর ভালো লাগছে না কিছুই। আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে।